বেশ কয়েক বছর আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসানের একটি দুর্দান্ত ইনিংসের কথা মনে পড়ছে। সেই ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশকে ৫ শতাধিক রানের একটি টার্গেট দিয়েছিল এবং সাকিব আল হাসান একাই লড়াই করছিলেন। শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশ সেই ম্যাচটি জিততে পারেনি, তবে মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তোবা জিততেও পারে। এরকম একটি লড়াই কিন্তু জমে তুলেছিল বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে। সেই টেস্ট ম্যাচটির কথা আবার মনে আসছে এই কারণে যে চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের টার্গেট ৫১৫ রানের। সেই রানের টার্গেটে বাংলাদেশের সামনে এখন লড়াই করবার মতো সাকিব আল হাসান রয়েছেন, তার সঙ্গে নাজমুল হোসেন শান্ত রয়েছেন এবং বাকি যে দুজন বাকি রয়েছেন সেই দুজন হচ্ছেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। তারাই তো আসলে রিকগনাইজড ব্যাটার, যাদের সক্ষমতা রয়েছে প্রতিপক্ষ বোলিং লাইন আপের বিপক্ষে ভালো কিছু করার কিংবা ভালো কোনো ইনিংস খেলার। এর বাইরে তো বাকি যে তিনজন রয়েছেন তারা টেলেন্ডার এবং তারা মূলত পেস বোলার, যার কারণে তাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করার কিন্তু নেই। এত বড় রানের যখন একটি টার্গেট থাকে সেই সময় আসলে শিক্ষিত ব্যাটার ছাড়া আর কারো উপরে ভরসা করা যায় না। তাছাড়া ম্যাচের যখন চতুর্থ এবং পঞ্চম দিন উপস্থিত হয়ে গেছে, বাংলাদেশ দল তৃতীয় দিনে এত সুন্দর ব্যাটিং সহায়ক হয়ে ওঠা চেন্নাইয়ের উইকেট থ্রো করে এসেছে কয়েকটি। সেখানে আসলে চতুর্থ এবং পঞ্চম দিন ভেঙে যাওয়া উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের মতো বিশ্বসেরা অফ স্পিনার যেখানে রয়েছেন, রবীন্দ্র জাদেজার মতো বাঁহাতি স্পিনার রয়েছেন, তাদের বিপক্ষে দুর্দান্ত কিছু করা খুবই দুরূহ একটি ব্যাপার, খুবই অস্বাভাবিক একটি ব্যাপার। আর ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কখনোই কিন্তু দেখা যায়নি যে ৫ শতাধিক রান কিংবা 450 রানও কোনো দল করে জিতেছে। সর্বোচ্চ রান তাড়া করার যে রেকর্ড সেটি কিন্তু ২০০৩ সালে অর্থাৎ ২১ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল। এছাড়া কিন্তু ৪ শতাধিক রান তাড়া করে জেতার রেকর্ড মাত্র ৪টি, অর্থাৎ ১৪৮ বছরের ইতিহাসে ৪ শতাধিক রান তাড়া করে কোনো দল জিতেছে টেস্টে, সেই ঘটনা মাত্র ৪বার হয়েছে। এছাড়া অনেক দলই সুযোগ পেয়েছে, অনেক বড় টার্গেট নিয়ে নেমেছে, অনেক সময় বাকি ছিল হাতে, তারপরেও তারা কিন্তু সেই টার্গেটগুলো ছুঁতে পারেনি। কারণ হচ্ছে ওই যে রানের একটি চাপ, চতুর্থ এবং পঞ্চম দিন ব্যাট করা, এই দুই মিলিয়ে কিন্তু অসম্ভব হয়ে পড়েছে সেই টার্গেটটা পেরিয়ে যাওয়ার কিংবা সেই স্কোরটাকে ছুঁয়ে ফেলা। তো আমার মনে হয় যে এখানে ভারতীয় দল নিশ্চিতভাবেই একটি জয়ের পথে রয়েছে এবং জয়ের সুবাস তারা পাচ্ছে। আর বাংলাদেশ হারের সংখ্যায় রয়েছে নিশ্চিতভাবেই। হার ঠেকানোর লড়াইটা খুবই কঠিন, কারণ এখানে হার জিত হবেই, যেহেতু 2 দিন বাকি রয়েছে এবং চেন্নাইয়ে যেরকম রোদ পড়েছে, যেরকম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, তাতে কিন্তু আগামী 2 দিন বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই, প্রাকৃতিক কোনো বৈরিতার সম্ভাবনা নেই, যার কারণে 2 দিনই কিন্তু ম্যাচ খেলার মতো উপযুক্ত পরিবেশ থাকবে। তার মানে এই 2 দিন যদি বাংলাদেশ দল ব্যাট করতে পারে তাহলে অস্বাভাবিক ঘটনা, যেটি ইতিহাসে কখনো ঘটেনি, সেই ইতিহাস কিন্তু রচনা করা সম্ভব হতে পারে। ৩৫৭ রান যেহেতু আর করতে হবে, ৩৫৭ রান কিন্তু 2 দিন ব্যাট করলে করে ফেলা সম্ভব, কিন্তু সেই 2 দিন ব্যাট করার সামর্থ্য কি বাংলাদেশ দলের রয়েছে? নেই, নিশ্চিতভাবেই নেই। কারণ ওই যে বললাম, রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজার চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। তৃতীয় দিন উইকেটটা যে সুন্দর আচরণ করছিল এবং ভারতীয় দল ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছে, শুভমন গিল এবং ঋষভ পান্ত দুজনেই সেঞ্চুরি করেছেন এবং খুব দ্রুতগতিতে সেঞ্চুরি করেছেন। তারা আক্রমণাত্মক মেজাজে বাংলাদেশি বোলারদের উপরে চড়াও হয়ে খেলেছেন, প্রায় 4.5 রান রেটে তারা রান তুলেছেন। তখনই বোঝা যাচ্ছিল যে এই উইকেটে আসলে কিছুই নেই বোলারদের জন্য। বাংলাদেশ দলও কিন্তু খুব সুন্দরভাবে শুরু করে ৬২ রানের ওপেনিং জুটি করে ভারতের মাটিতে প্রথমবারের মতো ৫০ রানের বেশি ওপেনিং জুটি করলো। সেটি জাকির হাসানের চড়াও হয়ে খেলা কিংবা জাকির হাসানের যে অ্যাগ্রেসিভ মুড ছিল তাতেই কিন্তু মূলত এই জুটিটা হয়েছে। তবে জাকির হাসান যখন জাসপ্রীত বুমরার বলে জয়সওয়ালের দুর্দান্ত একটি ক্যাচে পরিণত হলেন, তারপরেই কিন্তু সমস্যাটা তৈরি হলো। তিনি ৪৭টি বল খেলেছেন, 50+ বল খেলে ৩৫ রান করেছেন সাদমান ইসলাম অনিক, তিনিও কিন্তু সাজঘরে ফিরেছেন অশ্বিনের বলে। তো এই ব্যাপারটি নিয়ে কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং কোচ রয়েছেন ডেভিড হেম্প, তিনি কিন্তু অভিযোগ করেছেন। কারণ একজন ব্যাটার যখন ৪০টি, ৫০টি, ৩০টি বল খেলে ফেলেন, তারা কিন্তু অনেকটাই উইকেটটা বুঝে যান। তাদের পক্ষে কিন্তু উইকেটে টিকে থাকা কিংবা বুঝে শুনে ব্যাট করা খুবই সহজ। সেই সহজ কাজটি সাদমান এবং জাকির করতে পারেননি। তারা না হয় পারেননি, তবে ৬২ রানের যে ওপেনিং জুটি সেটি কিন্তু তারা করে গেছেন। মোটামুটি একটি ভালো স্টার্ট কিন্তু বাংলাদেশ দলকে দিয়েছেন। যেরকম উইকেট ছিল সেই উইকেটে যেভাবে খেলার কথা সেভাবে তারা খেলেছেন। কিন্তু অভিজ্ঞ মুমিনুল হক এবং মুশফিকুর রহিম তারা কি করলেন? তারা কিন্তু দুজন মিলে মাত্র ৩৫টি বল খেলেছেন। ২৪ বল খেলেছেন মুমিনুল হক, রান করেছেন ১৩। ১১ বল খেলেছেন মুশফিকুর রহিম, রান করেছেন ১৩। দুইজনেই ১৩ রান করেছেন এবং দুজনের মধ্যেই কিন্তু বিশেষ করে মুশফিকের মধ্যে যে তাড়াহুড়া ছিল, এত তাড়াহুড়া কিসের জন্য? এই তাড়াহুড়া করে তারা কি আজকেই জিততে চাইছিলেন? এরকম কি তাদের টার্গেট ছিল? তারা আসলে কোন প্ল্যানিং নিয়ে নেমেছেন?
তারা তো উইকেটে দাঁড়াতেই পারলেন না। তাদের উপরে বাংলাদেশ দলের অনেক ভরসা, অনেক আস্থা যে তারা ভারতের বিপক্ষে ভারতের মাটিতে এরকম একটি উইকেট যেখানে খুব ভালো কাজ করছে ব্যাটারদের পক্ষে, বোলারদের জন্য তেমন কিছু নেই, সেখানে অশ্বিনকে তারা উইকেট দিয়ে আসলেন দুজনে। এবং অশ্বিন তো নিঃসন্দেহেই খুবই মেধাবী একজন বোলার, অভিজ্ঞ একজন বোলার। তিনি জানেন কি ভালোভাবেই জানেন যে যেই উইকেটে বোলারদের জন্য কিছু নেই সেখানেও কীভাবে উইকেটটা তুলে নিতে হয়, সেটি তো তার একটি এক্সপার্টাইজ রয়েছেই, সেই স্কিলটি তার রয়েছে। কিন্তু মুশফিক, মুমিনুল তারাও তো যথেষ্ট অভিজ্ঞ, তাদের কি স্কিলটা নেই এরকম উইকেটে দেখে শুনে খেলে দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার? তাহলে কিন্তু তারা যদি টিকে থাকতেন, তারা যদি এভাবে আউট না হতেন, তাহলে অন্ততপক্ষে চতুর্থ দিন পুরাটা বাংলাদেশ দল লড়াইয়ে থাকতে পারতো, অন্ততপক্ষে লড়াই করতে পারতো এবং চ্যালেঞ্জ ছুটতে পারতো ভারতীয় দলকে। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, লড়াইয়ে কিন্তু শুধু সাকিব আল হাসান আছেন। শান্ত অনেকদিন পরে 50 স্কোর করেছেন। তিনি দীর্ঘদিন কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারছিলেন না। ব্যাট হাতে 51 রানের একটি ইনিংস খেলেছেন এবং দ্রুত গতিতে যে উইকেটে যেভাবে ব্যাট চালানোর কথা সেভাবেই তিনি ব্যাট চালিয়েছেন। 3টি ছক্কাও হাঁকিয়েছেন। 51 রানে অপরাজিত আছেন। সঙ্গে সাকিব আল হাসান রয়েছেন 5 রানে। সাকিব আল হাসান জানেন সাম্প্রতিককালে ব্যাট হাতে খুব সংগ্রাম করছেন, তবে প্রথম ইনিংসে 32 রানের একটি ইনিংস খেলেন। আরেকটি সুযোগ সাকিবের ভালো একটি ইনিংস খেলার, তবে চতুর্থ দিন কেমন হবে উইকেটটা এইরকম থাকবে না, এটি নিশ্চিতভাবেই বলা যায়। কারণ হচ্ছে ব্যবহার হয়েছে 3 দিন ধরে উইকেটটা অবশ্যই অনেকখানি ভেঙে গেছে এবং সেখানে স্পিনাররা খুব সহায়তা পাবেন। ইতিমধ্যেই অশ্বিন 3টি উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি আরও ভয়ানক হয়ে উঠবেন চতুর্থ দিন। তাছাড়া রবীন্দ্র জাদেজা তো আছেনই। তো আমার মনে হয় যে এই টেস্টে তো জয়ের কোনো সম্ভাবনাই নেই, কারণ ইতিহাসেই নেই। যেহেতু মাত্র লড়াই করবার মতো 4 ব্যাটসম্যান রয়েছেন, বাকি শান্ত, সাকিব, লিটন এবং মিরাজ, তার মানে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। তবে যতটুকু বাংলাদেশ দল এই ম্যাচ থেকে নিতে পারে সেটি হবে বাংলাদেশের দলের জন্য প্রাপ্তি। এদিন মুশফিক 13 রান করেছেন। ব্যক্তিগত অর্জনগুলো এখানে কিন্তু একারে গৌণ হয়ে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ দল 149 রানে গুটিয়ে যাওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ দলের এত খারাপ পরিস্থিতি হয়েছে। না হলে কিন্তু এই ম্যাচটাতে খুব ভালোভাবে লড়াইয়ে থাকতে পারতো বাংলাদেশ দল। সেই লড়াইয়ে থাকতে পারেনি প্রথম ইনিংসে 149 রানে গুটিয়ে যাওয়ার কারণে, বাংলাদেশ দলের ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হওয়ার কারণে। দ্বিতীয় ইনিংসেও মুশফিক, মুমিনুল দুজনই ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছেন তারা। সেই ব্যর্থতার ধারাবাহিকতায় এই দ্বিতীয় ইনিংসেও কিন্তু বাংলাদেশ আর বড় কোনো লড়াইয়ের আশা করতে পারছে না। ব্যক্তিগত অর্জনগুলোও এখানে খুব একেবারে গৌণ বিষয় হয়ে গেছে। মুশফিকুর রহিম এই দিন 13 রান করার ফলে 3 ফরম্যাটের ক্রিকেটে কিন্তু তামিম ইকবালের যে 15,192 রান করে সবার উপরে ছিলেন বাংলাদেশের পক্ষে, সেটিকে পেরিয়ে গেছেন। এখন কিন্তু 15,205 রান করে মুশফিকুর রহিম সবার উপরে রয়েছেন। বাংলাদেশের পক্ষে 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হয়েছেন মুশফিকুর রহিম। এই ব্যাপারটা একদম ঢেকে গেছে, কারণটা হচ্ছে মুশফিকের ব্যর্থতা। মুশফিক যদি আজকে অন্ততকে টিকে থাকতে পারতেন, মুমিনুল যদি টিকে থাকতে পারতেন, আগামীকালকে চতুর্থ দিন একেবারে ফ্রেশ স্টার্ট করতে পারতো বাংলাদেশ দল এবং ভালো একটি লড়াই করতে পারতো। অন্ততকে সারাদিন যদি ব্যাট করতে পারতো, সেটি কিন্তু পরবর্তী টেস্টে এই ম্যাচে বাংলাদেশ দল হয়তো পরাজিত হবে, কিন্তু ব্যাট হাতে ব্যাটাররা কতটুকু করতে পারেন সেটি কিন্তু খুব ভালো উপজীব্য হবে, খুব ভালো অনুপ্রেরণা দেবে কানপুরে দ্বিতীয় টেস্টের সময়। এখানেও যদি ব্যাটাররা ব্যর্থ হন, ভালো কিছু করতে না পারেন এবং মোটামুটি একটি চ্যালেঞ্জ ছুড়ে একটি লড়াই গড়ে তুলে ভালো একটি স্কোর করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কানপুরেও ভালো করা সম্ভব হবে না। তো আমার মনে হয় যে এই টেস্টে বাংলাদেশ দল নিশ্চিতভাবেই হারতে চলেছে। সেটি আগামীকালকে হারবে নাকি পরের দিন হারবে দেখা যাক। বাংলাদেশের ব্যাটাররা বাকি যে কয়জন রয়েছেন তারা কতটুকু কি করতে পারেন সেটিই কিন্তু দেখার অপেক্ষা। শুধু আমার নয়, এটি সম্ভবত সবারই, যে বাংলাদেশের ব্যাটাররা এই মুহূর্তে এই সিচুয়েশনে কতটুকু এগিয়ে যেতে পারেন, নিজেদের সামর্থ্যটাকে কতটুকু কাজে লাগাতে পারেন। ধন্যবাদ সবাইকে।